আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ভূমিকম্প পরিস্থিতিতে 2 সপ্তাহ বন্ধ ঘোষণার পর বাড়ির পথে ঝাঁপি শিক্ষার্থীরা। দুর্যোগ মোকাবেলায় ঢাকার ভাগ বাটোয়ারা নির্বাচন করতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো। অভিযোগ নাহিদ ইসলামের, বললেন আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি। 2008 সালে কৃষি জমির তথ্য গোপন করেছিলেন শেখ হাসিনা। সিলেটে দুদক চেয়ারম্যান বললেন এবার হলফনামায় দিতে হবে বিদেশে থাকা সম্পদের হিসাবও। মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আবেদন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলে শিক্ষার্থীরা হল ত্যাগ করছেন। ভূমিকম্পের এমন আতঙ্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। রোকেয়া হলের শিক্ষার্থীরা জানান তাদের হলের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন এই সময়টাতে যতটুকু সম্ভব সংস্কার করা গেলে ঝুঁকিমুক্তভাবে হলে থাকা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, মুহসিন হল, শহীদুল্লাহ হল সহ অধিকাংশ হলই জরাজীর্ণ। এর আগে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। পরপর 2 দিনে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস জুড়ে। হল বন্ধ করে দিয়েছে, আমি মনে করি যেটা ভালো একটা কাজ করেছে। 15 দিনের জন্য একটা অবজারভেশনে যাচ্ছে সবাই। ইতিবাচক হিসেবেই দেখছি আপাতত, কারণ যেহেতু একটা সার্বিক বিপদের শঙ্কা আছে। যতটুকু সম্ভব ইন্সপেকশন করে অ্যাটলিস্ট মেরামতের যে জায়গাগুলো আছে বা অলরেডি যে ফাটলগুলো দেখা দিয়েছে সেগুলোর চিন্তা ভাবনা করে আসলে আমার মনে হয় যে এবং শিক্ষার্থীরাও কোঅপারেট করছে প্রশাসনকে। ঢাকায় ঘটে যাওয়া ভূমিকম্প চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নগর ঠিক কতটা ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে। যথাযথ নিয়ম না মেনে তৈরি ভবন, সংকীর্ণ রাস্তা আর দুর্বল অবকাঠামো সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ। বিশেষজ্ঞরা বহুদিন ধরেই দিচ্ছেন এমন সতর্কবার্তা। দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডই ঢাকাকে মনে করিয়ে দিয়েছে ভয়াবহ ভূমিকম্পে এই নগর কতটা অসহায়। যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছেই, ফলে মাত্র কয়েকটি ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা শহরে। শুক্রবারের ধাক্কায় মেট্রো রেলের অন্তত 6টি স্টেশনে বিভিন্ন জায়গায় মিলেছে ফাটলের দেখা। একটু ভয় তো কাজ করে, আমার মনে হয় কাজগুলো। আসনের জন্য কারোর সাথে সমঝোতা করবে না এনসিপি। এককভাবে 300 আসনে প্রার্থী দিবে জাতীয় নাগরিক পার্টি, এমনটাই জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী শাহবাগে সাইদ কনভেনশন সেন্টার সংবাদ সম্মেলন নাহিদ বলেন দেশের রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনকে ভাগ বাটোয়ারা নির্বাচনে পরিণত করতে যাচ্ছে। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন পারিবারিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে নতুন ধারা শুরু করেছে এনসিপি। এখানে যে কেউ মনোনয়ন সংগ্রহ করতে পারে। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম সারা দেশের সকল এনসিপি কর্মীকে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন শাপলা কলি মার্কা পেলেও এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে প্রতীকের ডিজাইন দেওয়া হয়নি। জনগণ যে রাজনীতির অংশীদার, শুধু দল নয়, জনগণ যে নির্বাচনের অংশীদার, তারাও প্রার্থী হতে পারে যে কেউ। এই স্বপ্নটা সবাই দেখতে পারে। আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সমাবেশ ঘটানোর চেষ্টা করব। একদিকে যেমন আমাদের তরুণ তুর্কিরা থাকবে এই নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসেব না দিলে তা অন্যায় হবে। পাশাপাশি যাদের অনুপার্জিত সম্পদ থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে বলে জানান তিনি। দুদকের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে সংস্থাটির চেয়ারম্যান আরো বলেন 2008 সালে নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার কৃষি সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছিল 5.21 একর, তবে অনুসন্ধানে মেলে 29 একর। সে সময় দুদক সেটি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নিয়ে যায়নি। পরে কবি নজরুল অডিটোরিয়ামে গণশুনানিতে অংশ নেন দুদক চেয়ারম্যান। সাধারণ মানুষ বিভিন্ন হয়রানির অভিযোগ উপস্থাপন করেন, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান ডক্টর আব্দুল মোমেন। শুনানিতে জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। 2008 সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন
তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন 5.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই 29 একর। সেই নমিনেশনটা বাতিল হয় নাই, বাতিল না হয়ে তিনি এমপি নির্বাচিত হন, প্রধানমন্ত্রী হন। আমাদের এখানে এমন সব ঘটনা ঘটে, এমন সব দুর্নীতি হয় যেটা আসলে ভাবা যায় না, যে একটা দেশের নেতৃবৃন্দ, আমলাতন্ত্র, সরকারি বেসরকারি লোকজন মিলে দেশের সমস্ত ব্যাংক ব্যবস্থাকে লুটপাট করে দিয়ে মেহনতি মানুষের পরিশ্রমের অর্থকে দেশের বাইরে পাচার করে দিয়ে আসে। এর চেয়ে দুর্ভাগ্যবান জাতি কোথাও আছে বলে আমার ধারণা। আওয়ামী লীগের শাসনামলে গুম ও নির্যাতনের পৃথক 2 মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রোববার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এই আদেশ দেন। এর আগে সকালে গুমের অভিযোগে অভিযুক্ত 13 সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরবর্তী শুনানি থেকে সেনা কর্মকর্তারা ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন জানালে ট্রাইব্যুনাল বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান। এদিন শেখ হাসিনার মামলার রায় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত ট্রাইব্যুনালের বিচারকদের ছবি ও আদালত অবমাননাকর মন্তব্য অপসারণ করতে বিটিআরসি ও তথ্য সচিবকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এদিকে গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ পেলেন আইনজীবী ZI খান পান্না। ভার্চুয়ালি যেটা আবেদন দিছি ওইটার জন্য তাজুল ইসলাম সাহেব যিনি আছেন উনি সময় চাইছেন একটা, যে ফর ফিক্সিং এ ডেট ফর হিয়ারিং রাষ্ট্রপক্ষ, যে কারণে আমরা বলছি আমরা এক করছিলাম 3 এবং 7 ওই তারিখে এটাও শুনে নেবে এবং চার্জের জন্য থাকবে। অসম্ভব শক্তিশালী এভিডেন্স আমাদের কাছে আছে। এরকম একটা দুর্ধর্ষ খুনি বা দুর্ধর্ষ যে আসামি, যার বিরুদ্ধে এত খুনের অভিযোগ আছে, গুমের অভিযোগ আছে, তার ব্যাপারটা তদন্ত সংস্থাকে তার মতো করেই ডিল করতে দিতে হবে। আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা, তথ্য উদ্ঘাটনের জন্য যা প্রয়োজন তদন্ত সংস্থায় সেগুলো এগুলো করতে দিতে হবে। কারণ বাংলাদেশের সবচাইতে আমি বলবো যে একক ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি সংখ্যক অপরাধের সাথে তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে।